নমস্কার, নিউজ 18 বাংলায় আমার বাংলা নিয়ে আমি অয়ন। এই মুহূর্তে নিউজ 18 বাংলার খবরের রান্নাঘর থেকে একেবারে সরাসরি বিভিন্ন জেলার বিভিন্ন সমস্যা আপনাদের সামনে তুলে ধরবো। আর বেআইনি অবৈধ কাজ প্রশাসন একাংশ যারা উদাসীন, যারা গাফিলতি, তাদের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরবো। এই মুহূর্তে যে খবর দিয়ে শুরু করব তা হলো লোকসভা নির্বাচন 2024-এ আর কয়েক মাস পরেই। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম শুরু করছেন উত্তর 24 পরগনা দিয়ে। উত্তর 24 পরগনা বালুহীন উত্তর 24 পরগনা, সেখানে গোষ্ঠীকোন্দল এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন কোর কমিটি গঠন হয়ে গেছে। আর সোমনাথ শ্যাম, অর্জুন সিংয়ের গোষ্ঠীকোন্দল, তাদের মধ্যে দ্বন্দ্ব সে তো একেবারে প্রকট। মমতা বন্দ্যোপাধ্যায় কাল যাচ্ছেন চাকলা। বছর ঘুরলেই লোকসভা ভোট, 24-এর মহারণ। উত্তর 24 পরগনার চাকলা থেকেই এই ভোটের প্রচার শুরু মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার দুপুরে চাকলা মন্দির লাগোয়া এলাকায় তৃণমূলের কর্মী সভা। অনেকেই মনে করছেন এই কর্মী সভা থেকে 24-এর দিশা নির্দেশের পাশাপাশি সিএএ এবং গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে বার্তা দেবেন মমতা। এত বড় পরিবার, কোথাও কোথাও দ্বিমত থাকতে পারে, কোনো ব্যক্তি থাকতে পারে, কতিপয় কয়েকজনে থাকতে পারে। শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে সেটা হচ্ছে, ও হলে ওসব কিছু থাকবে না। দল যখন নামবে আসল লড়াইতে, দল ঐক্যবদ্ধ চেহারায় নামবে। উত্তর 24 পরগনা তৃণমূলের শক্ত ঘাঁটি। এই জেলায় দীর্ঘদিন দলের সাংগঠনিক দায়িত্ব সামলেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। 2016 থেকে 2021 জেলা সভাপতির পদে ছিলেন জ্যোতিপ্রিয়। রেশন দুর্নীতিতে তিনি এখন গড়াদের পেছনে। জ্যোতিপ্রিয় মল্লিক বিহীন উত্তর 24 পরগনা, তাই 24-এর আগে বিশেষ নজর রয়েছে দলের। ইতিমধ্যেই জেলায় কোর কমিটি করে দিয়েছেন মমতা। সিনিয়র লিডারদের বাড়তি দায়িত্ব নিতেও বলা হয়েছে। তারপরেও উত্তর 24 পরগনায় প্রকট হয়েছে কোন্দল কাঁটা। বারাকপুরের সাংসদ অর্জুন সিং এবং জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের দ্বন্দ্ব শোরগোল ফেলেছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার মমতার সভা। এই সভা থেকে মমতা ফের কড়া বার্তা দিতে পারেন যে গোষ্ঠীদ্বন্দ্ব একেবারেই বরদাস্ত নয়। দেগঙ্গা বিধানসভার কেন্দ্রের মধ্যে পড়ে চাকলা, আর দেগঙ্গা বিধানসভা আসনটি পড়ে বারাসাত লোকসভা কেন্দ্রে। উত্তর 24 পরগনা জেলায় 5টি লোকসভা আসন। 19-এর লোকসভা ভোটে তৃণমূল জেতে 3টি, বিজেপি 2টিতে, বারাকপুর এবং বনগাঁ। বনগাঁ লোকসভা কেন্দ্রে যে 7টি বিধানসভা আসন, তার 6টিতেই 21-এ জয়ী হয় বিজেপি। উত্তর 24 পরগনায় বিজেপির জেতা 5টি আসনের 4টি এই বনগাঁ লোকসভা আসনের মধ্যে পড়ে। বনগাঁয় মতুয়া ভোট বড় ফ্যাক্টর। মতুয়াদের মন পেতে তৃণমূল বিজেপি দুদলই মরিয়া। মঙ্গলবার কলকাতায় দাঁড়িয়ে সিএএ হবেই বলে হুঙ্কার দিয়েছেন অমিত শাহ। এর একদিন পরেই বৃহস্পতিবার মমতার সভা। পর্যবেক্ষকদের মতে চাকলার কর্মী সভা থেকে মমতাও সিএএ বিরোধিতায় পাল্টা সুর চড়াবেন। একমাত্র জেলা যেখানে প্রত্যেক কটি লোকসভা কেন্দ্রের জন্য আলাদা আলাদা রাজনৈতিক সমীকরণ রয়েছে, আর সেই রাজনৈতিক সমীকরণকে মাথায় রেখেই ইতিমধ্যে প্রচারের ইস্যুও তৈরি করে ফেলেছে তৃণমূল কংগ্রেস। তবে এই রাজনৈতিক সমীকরণের মাঝে যাতে দলের নেতাদের মধ্যে দ্বন্দ্ব অর্থাৎ গোষ্ঠীদ্বন্দ্ব কোনো কারণে প্রতিবন্ধকতা না হয়ে দাঁড়ায়, সেদিকেও সচেষ্ট থাকছে হচ্ছে তৃণমূল। তাই চাকলার এই কর্মী সভার মধ্যে দিয়ে আসলে দলকে গোষ্ঠীদ্বন্দ্ব দূরে সরিয়ে রেখে এখন থেকে পুরোপুরিভাবে লোকসভায় মনোনিবেশ করে ময়দানে নামার ডাকি দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সাথে আবির ঘোষাল ও জিয়াউল আনাম, নিউজ 18 বাংলা, কলকাতা। আর এদিকে বিজেপি কি করছে? গতকাল অমিত শাহ এসেছিলেন, জগৎ প্রকাশ নাড্ডা এসেছিলেন, সব বুঝিয়ে সুঝিয়ে গেলেন, কমিটি গড়ে গেলেন। আর তারপরে পরেই আজকে আইসিসিআরে রাজ্য কমিটির বৈঠক, বর্ধিত রাজ্য কমিটির বৈঠক। বিজেপি কি বেরোলো না বেরোলো একটু জানবো সংক্ষেপে প্রতিনিধি ভেঙ্কটেশের কাছ থেকে। ভেঙ্কটেশ, দেখো, গতকালই অমিত শাহ এবং জেপি নাড্ডা রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকে একেবারে কড়া বার্তা দিয়েছেন। সংগঠনকে শক্তিশালী করতে হবে, মূলত একটাই লক্ষ্য অমিত শাহ বেঁধে দিয়েছেন এবং সেই লক্ষ্যে পৌঁছতে পারলেই 35 আসনের যে লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন সেই লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব বলেই অমিত শাহ জানিয়েছেন। তারপরেই বিজেপি রাজ্য কমিটি একেবারে তড়িঘড়ি বৈঠক ডাকে এবং বর্ধিত রাজ্য কমিটির যে বৈঠক এখনো পর্যন্ত চলছে, যেখানে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী সহ কেন্দ্রীয় পর্যবেক্ষক তারা রয়েছেন এবং অন্যান্য সদস্যরা রয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে সংগঠনকে কিভাবে শক্তিশালী করা যায় এবং একেবারে 2024-এর নির্বাচনকে পাখির চোখ করে রোড ম্যাপ
সেই রোডম্যাপ ধরেই একেবারে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই একেবারে রাজনীতিতে রাজনীতির ময়দানে তারা কোমর বেঁধে নামতে চলেছে। সেই রোডম্যাপে মূলত আজকের এই বৈঠকে আলোচনা আসছে। পাশাপাশি অমিত শাহ, জেপি নাড্ডার যে বার্তা, সেই বার্তা সাংগঠনিক যে সমস্ত জেলা নেতৃত্ব রয়েছে তাদের সামনে তুলে ধরাই মূলত আজকের বৈঠকের অন্যতম বিষয়। ধন্যবাদ। আর উঠে এসেছে সোশ্যাল মিডিয়া। কালকে ন্যাশনাল লাইব্রেরিতে যে বৈঠক ছিল, সেই বৈঠকে সোশ্যাল মিডিয়া সংক্রান্ত বিষয়ে যে সেল বিজেপির, তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, বেসরকারি সংস্থাকে দিয়ে প্রশিক্ষণ। আর সেই প্রশিক্ষণের পরে অমিত শাহ কি বললেন, আর তার কটাক্ষ কুণাল ঘোষ। पूरे देश भर में सोशल मीडिया का चुनाव में बहुत बड़ा महत्व है, परंतु आज मैं ऐसे प्रदेश में हूं, पश्चिम बंगाल में हूं, जहां पर भारतीय जनता पार्टी का चुनाव जीतने का एकमात्र आधार सोशल मीडिया है। सोशल मीडिया वॉलंटियर्स ये ठान ले कि दीदी को जो करना है वो करे, बंगाल के हर वोटर के घर में भारतीय जनता पार्टी का निशान, कमल निशान जाएगा और मोदी जी फिर से एक बार का नारा जाएगा, तो आपको कोई नहीं रोक सकता। ভার্চুয়াল টিম, ভার্চুয়াল লড়াই ভার্চুয়ালি পাবে, আসলে তো পাবে না। তৃণমূল কংগ্রেসও সোশ্যাল মিডিয়ায় জোর দেয়, আজকের দিন দিতেই হবে, কিন্তু তার সঙ্গে তৃণমূলের ডোর টু ডোর নিবিড় জনসংযোগটা কোথাও বাদ যায় না। আমাদের প্রত্যেক বুথ কমিটি, আমাদের বুথের সৈনিকরা আছেন, সবাই মিলে সেখানে কাজ করেন। কিন্তু বিজেপির ক্ষেত্রে স্থানীয় কোনো ডোর টু ডোর নেই, পুরোটাই হচ্ছে গগনে গগনে। সেই কারণেই সংগঠন নেই বলেই ওদের এইসব করে বেড়াতে হয়। আর আজকে রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল, সেই বৈঠকে বড় সিদ্ধান্ত হয়েছে। স্বাস্থ্য সাথীর আওতায় এবার পঞ্চায়েত কর্মীরা, 30,000 পঞ্চায়েত কর্মী এতে উপকৃত হবেন। মানস রঞ্জন ভূঁইয়া কি বললেন দেখুন। আজকে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার্স অব দি পঞ্চায়েতি রাজ বডি 2023 সমস্ত সরকারি কর্মীরা হেলথ স্কিমের যে বেনিফিটটা পেতেন, পঞ্চায়েতের কর্মীরা সেটা পেতেন না। আজকে সেইটি মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হলো। এটি একটি সত্যি যুগান্তকারী ঐতিহাসিক অর্থনৈতিক সহযোগিতার সিদ্ধান্ত, যা বাংলার প্রতিটি পঞ্চায়েত কর্মী এর সুযোগ সুবিধা পাবেন। আর রেকলেস আমার বাংলায় আরো একটা বড় সিদ্ধান্ত হয়েছে। চা শ্রমিকদের পাট্টা দেবে রাজ্য সরকার, এবং সেখানে সেই পাট্টা দেওয়া জমিতে বাড়ি তৈরির জন্য ধাপে ধাপে 1 লক্ষেরও বেশি টাকা দেবে রাজ্য সরকার। আজকেই সিদ্ধান্ত হয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। এতদিন আমরা চা সুন্দরী বাড়ি তৈরি করে তাদের হাতে চাবি তুলে দিয়েছি, কিন্তু এবার একটা নতুন সিদ্ধান্ত মাননীয় মুখ্যমন্ত্রী নিলেন তার নেতৃত্বে আজকে ক্যাবিনেটে, যে তাদের আমরা পাট্টা দিয়ে দেবো জমিটা। এটা একটা পার্মানেন্ট সলিউশন। চা শ্রমিকদের পাট্টা দিয়ে দেবেন এবং সেই পাট্টার জমিতে 1,20,000 খেপে খেপে তারা পাবে, যাতে তারা নিজেরা বাড়িটা তৈরি করতে পারে। দেখুন, আছে না, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। হ্যাঁ, বিজেপি এ রাজ্য ক্ষমতা দখল করার স্বপ্ন দেখছে, 35টা আসনের টার্গেট নিয়েছে। এর আগেও দেখিয়েছিলাম বিজেপির একটা কুচো পঞ্চায়েত সদস্য, তিনি পুকুর ভরাট করছেন। আর এখন দেখুন, বিজেপি একটা পঞ্চায়েত দখল করেছে, সেখানেও দুর্নীতির অভিযোগ। এই তো পঞ্চায়েত দখল করলেন আপনারা। এর মধ্যে জল প্রকল্পে নাকি টেন্ডারই হয়নি, আর তৃণমূল তালা লাগিয়ে দিল জল প্রকল্পে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, এখানকার ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতে রয়েছে জল প্রকল্প। এখান থেকে কম দামে জল বিক্রি হয়, এতে পঞ্চায়েতের আয় হয়। এই জল প্রকল্প নিয়েই জল ঘোলা। পরিস্থিতি এমনই যে জল প্রকল্পের অফিসে তালা ঝুলিয়ে দিয়েছেন তৃণমূল পঞ্চায়েত সদস্যরা। ভাটপাড়া গ্রাম পঞ্চায়েত আগে ছিল তৃণমূলের দখলে। তৃণমূলের হাতে পঞ্চায়েত থাকাকালীনই এই জল প্রকল্প চালু হয়, সেই জল বিক্রিও হচ্ছিল। 23-এর নির্বাচনে এই পঞ্চায়েত দখল করে বিজেপি। এরপরেই তৃণমূলের অভিযোগ, জল প্রকল্প চালানোর জন্য কোনো টেন্ডারই ডাকেনি বিজেপি পরিচালিত পঞ্চায়েত। জল বিক্রির টাকা ঢুকছে বিজেপির পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানের পকেটে।
এই অভিযোগেই মঙ্গলবার বিক্ষোভ দেখান পঞ্চায়েতের তৃণমূল সদস্যরা। জল প্রকল্পের অফিসে তালাও ঝুলিয়ে দেন। প্ল্যানটা দীর্ঘদিন ধরে চলতেছিল, এর আগের বোর্ডে যাদের টেন্ডার ছিল সেটা ক্যান্সেল হয়েছে, তো প্রধান আবার হ্যান্ড ওভার নিয়ে নিচ্ছে। প্রধান হ্যান্ড ওভার নেওয়ার পর আমার যেটা কথা হলো, ঠিক আছে আমাদের ওন ফান্ডের টাকার ব্যাপার আছে, তাহলে এটাকে টেন্ডার দেওয়া হবে নোটিশের মধ্যে, আইনের মধ্যে। তো না, তাহলে 1-2 মাস আমরা দেখিনি, তাহলে 1-2 মাস এরা নিজেই প্রধান নিজের আয়ত্তে চালাচ্ছে, কোনো রেজুলেশন করেনি। তবে যখন দেখলাম টেন্ডার হচ্ছে এই হচ্ছিল, তখন আমরা মেম্বাররা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়ে আমরা বন্ধ করে দিয়েছি যে 7 দিনের নোটিশে টেন্ডার হয়, তারপর সে আইন অনুযায়ী হবে তোলা হবে। আমরা রেজুলেশন করে আমাদের অঞ্চলের মারফত দুটোই ছেলে বসায় জলটা জনগণকে ফ্রি পরিষেবা দেওয়া হচ্ছে, তাতে এদের মানে অসুবিধা হয়ে গেছে, এরা সেই জন্য এসে তালা বন্ধ করে দিয়ে গেল আর কি। যে পুকুর যখন টেন্ডার হবে তখন এই প্যান্টও টেন্ডার করা হবে, এরা গায়ের জোরে জোর জবরদস্তি করে এসে আজকে টিএমসিরা তালা বন্ধ করে দিয়ে গেল। জল প্রকল্প নিয়ে বালুরঘাটের গ্রামে এভাবেই জল খোলা। বিজেপি তৃণমূল দরজা তুঙ্গে। দক্ষিণ দিনাজপুর থেকে অনুপ সান্যাল, নিউজ 18 বাংলা। কয়েকদিন পরেই গঙ্গাসাগর মেলা, বহু মানুষের ইন্টারেস্ট রয়েছে গঙ্গাসাগর মেলা নিয়ে। আমরা দেখিয়েছিলাম গত শনিবার মুড়িগঙ্গা নদীতে একটা চর, এবং সেই চর উদ্বেগ বাড়াচ্ছে, কারণ ভেসেল, লঞ্চ এগুলো চলাচল করতে পারবে না। তাহলে গঙ্গাসাগর মেলার কি হবে? লক্ষ লক্ষ পুণ্যার্থীর কি হবে? আজকে প্রশাসনিক বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এই মুড়িগঙ্গা নদীর চর কিভাবে দূর করা হবে জানতে চান। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, প্রশাসনের বৈঠকের এই প্রশাসনিক বৈঠকে প্রশাসনের কর্তা ব্যক্তিরা তারা কি আশ্বাস দিলেন? দেখো, প্রথমত যে আশ্বাস দেওয়া হয়েছে, যে জায়গায় চরগুলি পড়েছে সেইখানে কিছু আইডেন্টিফিকেশন মার্ক বা চিহ্নিতকরণ যায় এমনভাবে কিছু প্রযুক্তি ব্যবহার করা হবে, যাতে লঞ্চগুলি যখন যাতায়াত করবে সেই জায়গাগুলিকে এড়িয়ে যেতে পারবে। মূলত গঙ্গাসাগর যাওয়ার যে চ্যানেল, অর্থাৎ যে রাস্তা লঞ্চগুলির জন্য, সেখানেই দেখা যাচ্ছে, সেই চ্যানেলেই দেখা যাচ্ছে এই চরগুলি পড়েছে। কেন পড়েছে? বিশেষভাবে যেটা সেচ দপ্তরের আধিকারিকরা বা যারা সেনাবাহিনী, নৌবাহিনীর আধিকারিকরা যেটা দাবি করছিলেন আজকের বৈঠকে, মূলত একটি জাহাজ ডুবে গেছে, এবং সেই জাহাজ ডুবে যাওয়ার কারণে মূলত এই চরটি ক্রমশই তৈরি হচ্ছে। আর সেই কারণেই যেটা আশঙ্কা প্রকাশ করা হয়েছে বৈঠকে, যে লঞ্চ যখন এই চ্যানেল ধরে যাবে গঙ্গাসাগর পর্যন্ত, তখন সেখানে এই বিপত্তিটা হতে পারে, তেমন একটা আশঙ্কা আধিকারিকরা করছেন। তার জন্যই যে জায়গাগুলিতে চর হয়ে রয়েছে বা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেই জায়গাগুলি এমনভাবে চিহ্নিতকরণ করে দেওয়া যাতে লঞ্চগুলি আগে থেকেই সতর্ক থাকতে পারে, এমনটাই নির্দেশ আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগরের প্রস্তুতি বৈঠকে দিয়েছেন আধিকারিকদের বলে দেখা যায়। ধন্যবাদ। Dredging Corporation to write a letter, but in the meantime it will take time. It will take time, ma'am. So this Gangasagar Mela is coming very soon. So I don't think that within 15 days they will be able to do it, because they have to technically they have to see that whether it is feasible or not, right, and how much technical experts they want to take from where, and it will take some days. I think before Gangasagar Mela is not possible. After Gangasagar Mela, please take appropriate action so that it should be cleared and it should not disturb our Sundarban area also. এদিকে নদীর চর সরাতে তৎপর প্রশাসন, অন্যদিকে ইছামতি নদী শুকিয়ে যাচ্ছে। টাকি গেছেন বহু দর্শক। টাকি দেখতে ভালো লাগে, টাকিতে ঘুরতে ভালো লাগে, ইছামতি দেখতে ভালো লাগে, ইছামতিতে ভাসতে ভালো লাগে। কিন্তু ইছামতি শুধু ওইটুকুর মধ্যে নয়, বসিরহাটের একটা জায়গায় ইছামতি পুরো শুকিয়ে যাচ্ছে, নদীতে চড়া পড়ে গেছে, কেউ দেখার নেই, ড্রেজিং পর্যন্ত বন্ধ। তাড়াতাড়ি উদ্যোগ নিন, ইছামতিকে মৃত্যুর হাত থেকে বাঁচান। শীত পড়তেই সংকটে ইছামতি। বসিরহাট 1 নম্বর ব্লকের অনেক জায়গাতেই এই নদী শুকিয়ে গিয়েছে। জল এতই কম যে হেঁটে নদী পারাপার করা যায়। যে নদীতে জোয়ার ভাটা খেলার কথা সে আজ স্তব্ধ। নদীর বুকে থমকে দাঁড়িয়ে একটার পর একটা নৌকা। হাজার হাজার মানুষের জীবন জীবিকা নির্ভর করে ইছামতিকে কেন্দ্র করে। সেই ইছামতি বিপন্ন। চড়া আছে তোমার দিন বছর 20 আছে, নদীতে সব জায়গায় চড়া আছে, নদী বাঁধ ভাঙা আছে, একবার ভেঙতেছে একবার গড়তেছে, ভাটা মালিকেরা বাড়াচ্ছে, আমাদের ওপর ভেঙে যাচ্ছে। সরকার প্রতিক্রিয়া নেক,
ভাটা মালিকের ওপরে। বসিরহাট 1 নম্বর ব্লকের ইটিন্ডা ফেরিঘাট এলাকা। এখানেই অনেক জায়গায় ইছামতি শুকিয়ে কাঠ, নৌকা চলাচল তো দূরস্থ, হেঁটেই নদী পেরোনো যাচ্ছে। স্থানীয়দের দাবি ড্রেজিং হয় না, তাই পলি জমে জমে নদী আজ অস্তিত্ব হারানোর মুখে। নদীর মাঝখানটা হারা যাচ্ছে, তোমার হচ্ছে এখন ওই চর পড়ে গিয়েছে, বালি কাটছে সবাই, বালি কাটে এখান থেকে ভাটায় সব কাজে লাগে। হ্যাঁ, ডবলদারি আজ আছে, তোমার ওই সাইডটা আছে, এই সাইডটা তোমার বাংলা ইন্ডিয়া বলে এই সাইডটা খুব একটা দেয় না, ওই সাইডটা থাকে। ইছামতি বিপন্নে এই নিয়ে আমি ইরিগেশন দপ্তরকে জানিয়েছি এবং রিভার কন্ট্রোল বোর্ডকেও আমি জানিয়েছি। আমরা আশা রাখবো নব্যতা বৃদ্ধির এর কোনো নিশ্চয়ই প্রতিকার ভাববে। বসিরহাটে ড্রেজিং হয় না, আর স্বরূপনগরে ড্রেজিং শুরু হয়েও বন্ধ। 4 অক্টোবর ঘটা করে ড্রেজিং এর সূচনা করেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। অত্যাধুনিক মেশিন এনে ড্রেজিং এর কাজ শুরুও হয়, কিন্তু কদিন যেতে না যেতেই বন্ধ হয়ে যায় কাজ, ফিরে যায় সব মেশিন। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। বহু টাকা পয়সা খরচ করেছিল এখানে, কেন বন্ধ হয়ে গেল এটা আমরা জানি না। নদীর উপরে আমাদের বসবাস, নদীর উপরে আমাদের সংসার। যদি এই নদী আমাদের সংস্কার না হয়, আমাদের এলাকার মানুষ অনাহারে মরে যাবে। ইছামতি ভাত দেয়, এই নদীর জল সেচের কাজে লাগে। আবার ইছামতিতে মাছও ধরা হয়। স্বরূপনগর, ঠাকুরনগর সহ বিস্তীর্ণ এলাকার বহু পরিবারের বড় ভরসা ইছামতি। এইসব এলাকায় নদীর নাব্যতা কমে যাওয়ায় প্রতি বছরই বন্যা পরিস্থিতি তৈরি হয় স্বরূপনগরের আশেপাশের গ্রামগুলিতে। ড্রেজিং শুরু হওয়ায় সকলেই নিশ্চিন্ত হয়েছিলেন, কিন্তু কয়েকদিনের মধ্যেই সেই ড্রেজিং বন্ধ। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কিছু কচুরিপানা তুলে সরিয়ে দিয়ে উনি নদী সংস্কার করলেন, এতে নদী সংস্কার হয় বলে আমার মনে হয় না। 2024 সালের নির্বাচনকে সামনে রেখেই একটা গিমিক, একটা ফেক প্রচার করবার জন্যই উনি এইসব কাজগুলো করছেন। ওখানে কাজ করা নতুন ব্রিজ হবে, সেটা স্যাংশন হয়ে গেছে, যে কারণে আপাতত ওটাকে স্থগিত রাখা হয়েছে। ওটা ডিমার্কেশন হয়ে গেলে আবার নতুন করে ড্রেজিং শুরু হবে। নিউজ 18 বাংলা। লোকাল অ্যাডমিনিস্ট্রেশনে হচ্ছে, হবে, দেখছি, দেখবো। বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে 17 দিন ধরে ওটি বন্ধ, মানে অপারেশন হয় না। কত শ্রমিক, চা বাগানের শ্রমিক, তারা অসুস্থ হয়ে যাচ্ছেন, তাদের বিনা পয়সায় চিকিৎসা হচ্ছে না, অপারেশন হচ্ছে না। ভুটান থেকে রোগীরা আসছেন, তাদের অপারেশন হচ্ছে না। কি করছে প্রশাসন, কি করছেন সিএমওএইচ, কি করছেন সুপার, ভাবতে পারা যায় না। দেখুন, আলিপুরদুয়ারের বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল ডুয়ার্সের প্রায় 25টা চা বাগানের বাসিন্দাদের বড় ভরসা। প্রতিবেশী দেশ ভুটান থেকে অনেক রোগীরাও চিকিৎসা করান। সরকারি এই হাসপাতালের চিকিৎসা পরিষেবা শিখে বন্ধ অপারেশন থিয়েটার, কারণ ঠিকা কর্মীদের কর্মবিরতি। বীরপাড়া হাসপাতাল, এখানে কাজ করেন 21 জন ঠিকা কর্মী। এইসব কর্মীরা হাসপাতালের বিভিন্ন কাজ করেন। তাদের অভিযোগ 1 বছর ধরে মাইনে পাচ্ছেন না। এই মাইনের দাবিতে 10ই ডিসেম্বর থেকে তারা কাজ বন্ধ রেখেছেন। এতেই বেড়েছে ভোগান্তি, ওটি বন্ধ, আউটডোরেও সমস্যা। এই জট কাটাতে হাসপাতাল সুপারের সঙ্গে কথাও বলেন মাদারিঘাটের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা। আমাদের এখন পর্যন্ত 12 মাসের টাকা বাকি আছে, কিন্তু সুপার এখন বলছে যে আমরা টাকা দেওয়ার ব্যবস্থা করতে পারবো না, তোমরা অন্য চিন্তা ভাবনা করো। যখন আমাদের ফান্ড প্রায় শূন্য হয়ে গেছে, আমরা সেই কথা উদ্বোধন কর্তৃপক্ষকে আমরা মার্চ মাসে জানিয়ে রেখেছি। সেটার জন্য আশা করি চেষ্টা চলছে, এবং সেই সদুত্তর আসলে বা যদি আপনার হচ্ছে কি এজেন্সির আন্ডারে যদি ওদেরকে ইনকর্পোরেট করে নেওয়া হয়, তাহলে হয়তো এই প্রবলেমটা উঠে যাবে এবং ওনারা কাজে যোগদান করলে আবার সব পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে। উত্তর 24 পরগনার পানিহাটি হাসপাতাল। সরকারি এই হাসপাতালে রোগীদের ওয়েটিং রুমের পাশে বাথরুমে তালা, টানা 2 বছর। এতে চরম হয়রানি। করোনার সময় হাসপাতালের এই বাথরুমে তালা পড়ে, তারপর থেকে আর খোলেনি। এখন সেখানে ঝোপঝাড়, আবর্জনা। সমস্যায় পড়ছেন আউটডোরে চিকিৎসা করাতে যাওয়া রোগী এবং পরিজনরা। এটা তো হয় না, সবাই আসে এখানে দেখাতে, সে যদি দেখে যেরকম বন্ধ, তখন কোথায় যাবে লোকে। কোভিডের সময় থেকে একটা সমস্যা দেখা দেয়, ওই সময় থেকে কিন্তু ওই যারা চালাতো তারা ঠিকঠাক মতো চালাতে পারেনি। সেটা সবসময় মেনটেন করা, খুলে রাখাটা একটু সমস্যার ব্যাপার হতে পারে। রাত্রের দায়িত্বটা কোনো একটা সেলফ হেল্প গ্রুপ না হলে আমাদের পক্ষে কাউকে দেওয়াটা খুব মুশকিল হচ্ছে। আলিপুরদুয়ার এবং পানিহাটি থেকে রাজকুমার কর্মকার এবং সুবীর দে, নিউজ 18 বাংলা। আর এবার দেখুন চুরি।
গাছ কেটে ফাঁক করে দেওয়ার খবর। জেলা পরিষদের রাস্তা হচ্ছে উলুবেড়িয়ায়, হ্যাঁ ভালো 7 কিলোমিটার রাস্তা, কন্ট্রাক্টর হ্যাঁ অনুমতি ছাড়াই গাছের পর গাছ কেটে বিক্রি করে দিচ্ছেন এবং পঞ্চায়েত জড়িত এর মধ্যে। কি করে হয়? কন্ট্রাক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না? রাস্তাটা হচ্ছে তো পরে পুজোর আগে থাকতে হচ্ছে রাস্তাটা। আপনারা তার মধ্যে যাননি, দেখেননি? না আমরা দেখি না, যাই না। কেন দেখেননি? কেন হ্যাঁ কেন দেখেননি? আপনার এলাকায় রাস্তা হচ্ছে তখন তো সে ভোটে তো আমি যখন প্রতিনিধি হইনি তো যে আমি যাবো কি। ঠিকাদার তো বলছে অঞ্চল থেকে পারমিশন পেয়েছে, অঞ্চলে গাছ কাটতে বলেছে। না আমি তো পারমিশন আমি দিইও নি, জানি না। কাজগুলো কাটা হয়ে যায় আপনাদের কাছ থেকে শুনেছি, এই শুনছি আমি, আগে এখনো পর্যন্ত এটা কোনো খবর পাইনি। মোটেই তো একদমই ঠিক না, কারণ পরিবেশ একটা ভারসাম্য থাকে সেই জায়গায়। যদি রাস্তা করতে গিয়ে যদি গাছ কাটার প্রয়োজন মনে হয়, সেটি যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কাটা হলে সেটা তো মোটেই কাম্য নয়। তদন্ত করে দেখবো অবশ্যই। রাস্তা, আবার রাস্তার হাল দেখুন, কোথাও রাস্তা খানাখন্দে ভরা, কোথাও রাস্তা না নিম্নমানের সামগ্রী, পিচ আবার উঠে যাচ্ছে। এ মানে প্রবলেমের শেষ নেই। কন্ট্রাক্টর মাল নিচ্ছেন, কাটমানি যাচ্ছে, কে কার দিকে তাকায় দেখুন। এ রাস্তা কোনো গ্রামের নয়, শহরের হাওড়া পুরসভা এলাকার। রাস্তা থেকে উঠে গিয়েছে পিচ, তৈরি হয়েছে ছোট বড় গর্ত, তাতে জমে রয়েছে জল, তৈরি হয়েছে মরণ ফাঁদ। বামুনগাছি রোড থেকে লিলুয়া স্টেশন রোড, প্রতিদিন এই রাস্তায় যাতায়াত করে আশেপাশের প্রায় 7টা স্কুলের পড়ুয়ারা। দিনভর প্রচুর লোকজন এ রাস্তা ধরে যান। এমন রাস্তাটাই বেহাল, খানা খন্দে ভরা। এ পথে গাড়ি চলে দুলে দুলে, এর জন্য মাঝে মধ্যে দুর্ঘটনাও ঘটে। এখান দিয়ে যাওয়া মানেই যন্ত্রণার এক শেষ। ये रास्ता बहुत दिन से खराब है। हम लोग डेली स्कूल जाते हैं, आते हैं, यहाँ पे प्रतिदिन एक्सीडेंट होता रहता है। গাড়ি ঘোড়া নিয়ে কতগুলো টোটো পাল্টে মেরে দিচ্ছে। এটা তো মেন রাস্তা, এটা যদি বন্ধ হয়ে যায় কোথাও দিয়ে গাড়ি যেতে পারবে না। রাস্তাটা ভালোই ছিল, কিন্তু এই রাস্তাটায় ওই একটা বড় কাজ আমাদের হয়েছিল জলের, যার জন্য এখানে কিছু খোঁড়াখুড়ি করতে হয়েছিল। তো এবার কিছু কিছু ক্ষেত্রে রাস্তা খুঁড়ে কাজ করতে গেলে তার পরের একটা ফেজ তো লাগে, তো আমরা শীতকালে নিশ্চয়ই করে দেবো। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, এখানকার হরিসিংপুর পার্ক থেকে প্রতাপপুর প্রায় 2 কিলোমিটার রাস্তা। বীরসিংহ উন্নয়ন তহবিল থেকে এই রাস্তা তৈরি হচ্ছে, খরচ 95 লক্ষ টাকা। এই রাস্তা থেকে উঠে যাচ্ছে পিচ। অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করছেন ঠিকাদার। এ নিয়ে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ। কাজটা অতি নিম্নমানের কাজ হয়েছে, 24 ঘন্টার মধ্যে পিচটা এইভাবে নষ্ট হতে আরম্ভ হয়ে গেছে। কাজের নিয়ে কম্প্রোমাইজ হবে না, কাজ সঠিকভাবে গুণগত মান রেখে কোয়ালিটেটিভ কাজ যাতে হয় তার জন্য পঞ্চায়েত সমিতি এবং বিএসডিএ এই বিষয়ে গুরুত্ব দিয়ে নজর রেখেছে এবং আগামী দিনে এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে। উত্তর 24 পরগনার দেগঙ্গা, এখানেও রাস্তা থেকে উঠে যাচ্ছে পিচ। দেগঙ্গার সোহাই পঞ্চায়েতের নুনের আটি গ্রাম, এখানকার সোহাইহাট থেকে নুনের আটি হাসপাতাল পর্যন্ত 1.5 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে কাঁচা। এই রাস্তায় পিচ পড়ছে, সেই পিচি টানলে উঠে আসছে হাতে। ঠিকাদারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন বাসিন্দারা। নিউজ 18 বাংলা। এবার দেখাবো বাঘ, আবার বাঘ। না, মইপিঠে নয়, পাথর প্রতিমায় নয়, নেওড়া ভ্যালিতে এবার দেখা গেল বাঘ, আবার দেখা গেল বাঘ। এবং এই ঠান্ডা, হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে সমতল থেকে 11,000 ফুট উপরে নেওড়া ভ্যালিতে বন দফতরের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল এই বাঘ। 2 মাসের মধ্যে আবার বাঘের ছবি। নভেম্বর মাসে একবার ক্যামেরা ট্র্যাপগুলো যখন নেওয়া হয়েছিল তখন ওখানের মধ্যে ক্যামেরা ট্র্যাপ ইমেজ পাওয়া গেছে। এটা নেওড়া নর্থ রেঞ্জের মধ্যে ZSI এর একটা রিসার্চ স্টাডি আছে খুব রিসেন্ট, যেখানের মধ্যে ওনারা গ্রিড বসিয়ে ক্যামেরা ট্র্যাপিং করে এটা অ্যাসার্টেন করেছিলেন। ওটা একটা পাবলিশড হয়েছে যে ওখানের মধ্যে নেওড়াতে রেগুলার টাইগার মুভমেন্ট হচ্ছে। সুতরাং এটা টাইগার রিজার্ভ যাতে হয় তার জন্যই পদক্ষেপ আপনারা শুরু করছেন। তার জন্য কিছু প্রিলিমিনারি স্টেপস আছে, একটা প্রপোজাল ইনিশিয়েট করতে হয়, ওই প্রপোজালটা আমরা ইনিশিয়েট করছি।